এইখানে আমার হয়েছিল অ্যাসল্ট। আর আমি দেখাই, এই হচ্ছে থানা, যদি জুম করি এই দেখুন, এইটা হচ্ছে সরসুনা পুলিশ স্টেশন, আর এইখানে হয়েছিল অ্যাসল্ট। আক্রমণ তৃণমূলের পোষা গুন্ডাদের, বছরের পর বছর চলে সেই আক্রমণ। হাজারো লড়াই, কেস ফাইল, প্রতিবাদ চলার পরেও অবস্থা সেই একই জায়গাতেই আটকে। কি হয়েছিল, কেন হয়েছিল, কেন প্রতিবাদ করেও লাভ হয়নি, সবটাই ট্রু নিউজ বাংলায় জানালেন আইনজীবী সিদ্ধার্থ গোস্বামী, যার সাথে ঘটেছে এমন ঘটনা। শোনা গেছে যে তৃণমূলের কিছু গুন্ডা আপনার উপর অ্যাটাক করেছিল, বিস্তারিতভাবে বলবেন কি হয়েছিল, অ্যাকচুয়ালি কবে হয়েছিল জিনিসটা? দেখুন, আমি আপনাকে বিস্তারিতভাবে বলছি। ব্যাপারটা শুরু হয় অনেক আগে থেকে, প্রায় 2 বছর আগে থেকে। কখন সেটাও আমি বলি। অ্যাকচুয়ালি আমি সবসময়তেই যেটা আমি দেখি বা মনে করি যে এটা অন্যায় হচ্ছে সমাজে, তো আমি তার বিরুদ্ধে প্রতিবাদ করি সাধারণত। সেটা কোথাও আর্টিকেল লিখে হোক বা কমপ্লেন করে হোক, পুলিশ কমপ্লেন করে হোক বা বিভিন্নভাবে। তো এরকমই একটা ঘটনা ঘটেছিল আমাদের একটা জায়গা, সেটা আমরা মামলায় জিতে গেছিলাম। সেটা অধিগ্রহণ, জমি অধিগ্রহণ একটি মামলা ছিল। সে মামলায় আমরা জিতে গেছিলাম। মামলাটি আমার বাবা করেছিল এবং প্রায় 2013 সালে জিতে গেছিলাম। বাট 2013 সালে জেতার পর থেকে পশ্চিমবঙ্গ সরকার, মানে আমাদের মমতা ব্যানার্জি সরকার, কোনো টাকা আমাকে দিচ্ছিল না, যে টাকা আমি পাই। তো সুতরাং 2015 সালে মামলাটি এক্সিকিউশন ফাইল করা হয় টাকার জন্য। তো 2015 সাল থেকে দীর্ঘ প্রায় 2021-22 সাল অবধি মামলাটি চলে, কিন্তু সরকার কোনো টাকা দেয়নি। পরবর্তীকালে যখন আমার বাবা মারা যান, তারপরে মামলাটা আমি করতে শুরু করি এবং তখনও যখন টাকা না দেওয়া হয়, প্রায় দীর্ঘ 10 বছর, আপনি মানে কি বলবো, মানে খুব দুর্ভাগ্যজনক, একটি মামলায় আপনি জিতেছেন, তার এক্সিকিউশন আপনার 10 বছর পেরিয়ে গেল, তাও আপনি সেই মামলার টাকা পাচ্ছেন না। সুপ্রিম কোর্টের জাজমেন্ট আছে যে এক্সিকিউশন কখনো এত ডিলে হয় না। তো সেইখানে অবশেষে অর্ডার হলো যে যেহেতু টাকা দিতে পারছে না সরকার, রাজ্য সরকার, সেহেতু ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, পূর্ব বর্ধমানের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বাংলো, সেটা অ্যাটাচ করা হবে এবং সেটি নিলাম করে যে পরিমাণ টাকা, মানে অর্থ আসবে, সেখান থেকে আমাকে তার ডিক্রিটাল অ্যামাউন্ট, যে অ্যামাউন্ট হচ্ছে, ইন্টারেস্ট সহ ফেরত দেওয়া হবে। সব কিছুই ঠিক হচ্ছিল, হঠাৎ করে সুপরিকল্পিতভাবে ওরা একটা জুরিসডিকশনের পয়েন্ট তুলে হাইকোর্টে চলে এলো রিভিশন করে পশ্চিমবঙ্গ সরকার, এবং সেই মামলা একাধিক দিন ধরে চলতে থাকলো। আলটিমেটলি হাইকোর্ট সেই অর্ডার দিল যে আমাকে যেন শোনা হয় এবং যে পেন্ডিং অ্যামাউন্ট ডিক্রি, সেই টাকা দেওয়া হয়। আজ অবধি আমি ডিক্রিটাল টোটাল অ্যামাউন্ট আজ প্রায় 15 বছরের ওপর হয়ে গেল এক্সিকিউশন মামলা চলছে, এখন অবধি পশ্চিমবঙ্গ সরকার আমাকে সে টাকা দেয়নি। তার এগেস্টে আমি বিভিন্ন জায়গায় লেখালেখি করেছি। তো এইসবের সময়, মানে যখন এগুলো হচ্ছে, তার আমি হঠাৎ চেঞ্জটা কীরকম দেখলাম, হঠাৎ দেখলাম আমার বাড়ির সামনে ক্রাউডিং বেড়ে যাচ্ছে, লোকজন দেখছি আমার যে বাড়ির যে সামনে যে গেট, সে গেট এনক্রোচ করে দিচ্ছে, গালাগালি করছে বিভিন্ন রকমভাবে। আমার 2বার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে মাঝখানে। তো বিভিন্নভাবে আমাকে ডিস্টার্ব, বলতে কি হয়েছিল? আমাকে লরি, একজন, মানে আমি গাড়ি চালাচ্ছিলাম, হঠাৎ একটা লরি এসে আমাকে ধাক্কা মারলো, আমি পড়ে গেলাম। লাকিলি আই সারভাইভ। তো আমি যখন সেটা নিয়ে ডিসকাস করেছিলাম অনেকের সাথে, অনেকেই বলেছিল যে এটা কোনো সিম্পল অ্যাক্সিডেন্ট নয়, ইউ হ্যাভ সারভাইভড, ইট ইজ ইয়োর লাক। কারণ এরকম জনবহুল এরিয়াতে একটা লরি কী করে ধাক্কা মারবে। যাই হোক, আমি সেটা প্রথম ইগনোর করতাম। প্রথম আমার মনে হতো যে এগুলো বোধহয় স্বাভাবিক, হয়তো বাড়ির সামনে লোক দাঁড়াচ্ছে, রাস্তা, এগুলো স্বাভাবিক। পরবর্তীকালে দেখলাম যে জিনিসটা এতটাই অ্যাগ্রেভেট হয়ে যাচ্ছে। তো আমাকে তখন, আমি কমিশনার্স, মানে সিপি, আমাদের যিনি কমিশনার অফ পুলিশ, ওসি আমাদের সরসুনা পুলিশ স্টেশন, এবং ডিসিপি, সবাইকে আমি চিঠি লিখে জানাই। তার কোনো কিছুই হয়নি। না হওয়ার পরে কি হলো, উল্টো এফেক্ট হলো, আমার বাড়ির পাশেই একটি মদের দোকান খুলে দেওয়া হলো এবং সেখানে বিশাল ভিড় হতে শুরু করলো।
আমি প্রথম ভেবেছিলাম হ্যাঁ এটা একটা সিম্পল বিজনেস। আমারও কোনো ধারণা ছিল না যে এভরিথিং ওয়াজ সো ভেরি ইন্টারলিঙ্কড। পরবর্তীকালে কি হলো, এটাও যখন চলতে শুরু করলো, আমি আবার কমপ্লেন আমার জারি রইলো কলকাতা পুলিশ থেকে এসে। এতই কমপ্লেন্ট হয়েছে আলটিমেটলি আমি রিট পিটিশন ফাইল করব হাইকোর্টে, এই ভেবে ডিমান্ড জাস্টিস আমি করেছিলাম। ডিমান্ড জাস্টিস দেবার পরে কলকাতা পুলিশ থেকে বাড়ির উল্টো দিকে একটা স্ট্যান্ড দিয়ে নো পার্কিং বোর্ড ফোর্ড লাগিয়ে দেওয়া হলো। তো আমি কিন্তু তার সাথে কিচ্ছু হলো না, সেই নো পার্কিং বোর্ড জাস্ট আমার একটা আইওয়াস ছিল যাতে আমি রিট পিটিশন না ফাইল করি। সেই নো পার্কিং বোর্ড ইগনোর করে বাড়ি ঘর আমার এনক্রোচ করে গাড়ি ফাড়ি সবই দাঁড়াতো। তো আমি যখন বিভিন্ন সময় পুলিশকে আমি ছবি তুলে পাঠাই, কলকাতা পুলিশের যে ট্রাফিকের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, অনেক সময়তে আমি লোকাল পিএসকেও জানাই, বাট কোনো কিছুতেই কোনো কাজ হয় না, মানে একদম টোটালি আইওয়াস। তো এরকমই একদিন কি হয়েছে, এই রিসেন্ট ডিসেম্বর মাসে, তো বাড়ির সামনে কিছু ছেলেপিলে মদ্যপান করছিল, ওখান থেকে সামনেই দোকান, ওখান থেকে বেরিয়ে মদ্যপান করছিল। তো আমি তাদের ভিডিও করতে গেছিলাম যে আপনারা রাস্তার ওপরে ড্রিঙ্ক করছেন এরকম এনক্রোচ করে। আমি নিজের বাড়ি নিজে ঢুকতে পারি না অনেক সময়, মানে এতটাই এনক্রোচ থাকে। তো সেইটা বলাতে 3-4 জন ছেলে তখন তারা এগিয়ে এলো আমার দিকে, তারা নিজেদের পরিচয়ও দিল যে তৃণমূল কর্মী ইত্যাদালিয়া এটসেট্রা। এবং এগুলো করার পরে যেটা হলো সেটা হচ্ছে, আমি যখন বললাম যে না আমি ভিডিও করব, আমার থেকে মোবাইলটা ছিনিয়ে নেওয়া হলো, মানে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হলো, এবং সেখানে আমাকে ফিজিক্যালি অ্যাসল্ট করা হলো, এবং তাদের হাতে অস্ত্রও ছিল। আমি জানি না, ছোট কিছু একটা ছিল, বাট আমি এক্স্যাক্ট জানি না কী অস্ত্র। তো আমি যখন লোকাল থানায় গেলাম, ফোন করলাম। অস্ত্র দিয়ে আপনাকে আঘাত করা হয়েছিল? হ্যাঁ, এবং আমি যখন এতে গেছি, মানে পরে আমি সরকারি যে হাসপাতালে গেছি, 2 জায়গায় গেছি, এক জায়গায় না। মানুষ বলতে পারে এক জায়গায় হয়তো কিছু বলে লিখিয়ে নিয়েছে। আমি ওই দিন রাত্রিবেলায় ফার্স্ট গেছিলাম হচ্ছে বিদ্যাসাগর হসপিটালে, এবং বিদ্যাসাগর হসপিটালে যখন আমি এই পুরো ঘটনাটি জানাই, আপনাকে হসপিটালের সিনারিও বলছি, যখন আমি বিদ্যাসাগর হসপিটালে পুরো ঘটনাটি জানাই, ওখানকার যিনি সিএমও বা আরএমও যিনি বসে থাকেন, উনি বললেন যে আমি কিছু লিখবো না, উনি রিফিউজ করলেন। আমি বললাম যে আপনাকে কিচ্ছু লিখতে হবে না, আপনি টিএমসি কি না টিএমসি কিচ্ছু লিখতে হবে না, আমার ওপরে যে অ্যাসল্ট হয়েছে আপনি শুধু সেইটুকুনি লিখুন। উনি বললেন যে আমি কিছুই লিখবো না। আমি বললাম বেশ, আপনাকে কিছুই লিখতে হবে না, আপনার যেটা ফাইন্ডিংস সেটা লিখুন। উনি আমাকে প্রথমে ওখানকার যে গার্ড দিয়ে ধাক্কা মেরে বের করে দেওয়ার চেষ্টা করেছিলেন। পরে যখন আমি আমার নিজের পরিচয় দিই যে আমি আগে ডাক্তার ছিলাম এবং এখন বর্তমানে আমি একজন হাইকোর্টের অ্যাডভোকেট, তখন উনি বাধ্য হয়ে প্রেসক্রিপশান লেখেন, যার জন্য ওখান থেকে বেরিয়ে গিয়ে আমি লোকাল একটা পিএইচসি আছে সরসুনায়, সেখানে যাই। সেখানেও বলি যেরকম আমার সঙ্গে এরকম হয়েছে, তো ওরাও সমস্ত কিছু চেক করে যা লিখবার সেটা লেখে, প্রাথমিক চিকিৎসা দিয়ে আমাকে ছেড়ে দেওয়া হয়। মজার বিষয় হচ্ছে, আমি থানায় গেছিলাম, থানায় এফআইআর রিফিউজ করেছে, থানায় বলেছি, থানায় কোনো অ্যাসিস্ট্যান্স দেয়নি। অথচ ভাবুন, আমার বাড়ির ঠিক উল্টো দিকে হচ্ছে পুলিশ স্টেশন। কত দুর্ভাগ্যজনক ঘটনা। সরসুনা পুলিশ স্টেশন হচ্ছে আমার বাড়ি থেকে মানে 10 মিটার হবে না, অথচ অ্যাবসলিউট কোনো অ্যাসিস্ট্যান্স আমি থানা থেকে পাইনি। পরবর্তীকালে আমি ইমেল করলাম, এবং ইমেল করার পরে ওরা সেই ইমেল অ্যাকনলেজ করলো, এবং তারপরে আমার কিছু বন্ধু হাইকোর্ট থেকে তারা বললো যে আমরাও চলো যাচ্ছি, কী করে এফআইআর রিফিউজ করছে। তখন আমরা যাওয়াতে এফআইআর লজ হলো ফার্স্ট টাইম, এবং আমাকে নোটিশ পাঠানো হলো যা যা এভিডেন্স আমার কাছে আছে, অথচ ওদের কাছে সব এভিডেন্স আছে। একটা থানার বাইরে সিসিটিভি থাকে, ক্যামেরা থাকে, তো ক্যামেরার ফুটেজে সমস্ত কিছু ধরা উচিত। ওরা বলছে যে ওদের কাছে কোনো সিসিটিভি ফুটেজই নেই, ওদের নাকি ক্যামেরা কাজ করে না। একটা থানা, তার সিসিটিভি নেই ওদের ভার্সান, ক্যামেরা কাজ করছে না ওদের ভার্সান। এটা খুব মানে আমার কাছে এটা একটা মানে আমি বিশ্বাসই করতে পারছি না। যাই হোক, তো আমার কাছে যা যা এভিডেন্স ডকুমেন্টস ছিল, আমি একটা কয়েকটা ছবি তুলেছিলাম, কারণ ভিডিওটা আমি এমন ধাক্কাধাক্কি হয়েছিল, ভিডিওটাও আর হয়নি, কোনোভাবে ডিলিট হয়ে গেছে। বাট কিছু ছবি আমার কাছে ছিল সেই গাড়ির বা কিছু সেই লোকজনের, তো সেই ছবি সমস্ত কিছু আমি প্রোভাইড করেছিলাম ওনাদের। বাট ব্যাস ওইটুকুনি। তারপর থেকে ডেলি হয় আমার বাড়ি এনক্রোচ হচ্ছে,
বা কখনো গাড়ি রেখে দিচ্ছে, স্টিল চলছে স্টিল এটা? চলছে, ডেলি চলছে। তো এখন কি আর কোনো স্টেপ নিয়েছেন? না, আমি কোনো স্টেপ নিইনি, বাট আমি যখন অনেকে ডিসকাস করেছি, অনেকে আমাকে বলছে যে একটা এইটাকে ছেড়ে না দিয়ে জিনিসটাকে আরও এসকালেট করতে এবং ডাইরেক্ট এবার হাইকোর্টে রিট ফাইল করতে। আমি এখনো অবধি রিট ফাইল করিনি, কারণ আমি মানে কত মামলা করবে একটা মানুষ, কত মামলা করবে, ওই জন্য আমি আর চাই না যে আরেকটা নতুন করে মামলা জুড়ুক আমার লিস্টে। তো আমরা লোকের মামলা করি, নিজেদের মামলা খুব একটা করি না, কারণ ইন পার্সন আমরা খুব একটা দাঁড়াতে ভালোবাসি না। তবে এই জিনিসটার তো একটা শেষ হওয়া দরকার। শেষ তো এবার তো আশা করব যে এখন নতুন সরকার, পুরনো সরকার নিয়ে আশা করব এখন এর এগেনস্টে যত মানে যা পদক্ষেপ নেওয়া উচিত সরকারের সেটা নেবে। এই যে আমার বাড়ি, এই বাড়ির ঠিক এই জায়গাটাতেই আমাকে মারা হয়েছিল, এই সামনেটাতে। এই হচ্ছে আপনাদের আমার গ্যারেজ, এই জায়গাটা সামনেটা পুরো এনক্লোজ করে রাখা, ঠিক আছে, যাতে আমি গাড়ি না ঢোকাতে পারি। এই যে দেখছেন নো পার্কিং বোর্ড, এর নিচে কোনো ব্যাপারই না, লাইন দিয়ে গাড়ি দাঁড়িয়ে রয়েছে, ঠিক আছে। এবং এইখানে এইখানে আমার হয়েছিল অ্যাসল্ট। আর আমি দেখাই, এই হচ্ছে থানা, যদি জুম করি, এই দেখুন এইটা হচ্ছে সবসময় পুলিশ স্টেশন। আর এইখানে হয়েছিল অ্যাসল্ট, মানে আমি দেখাচ্ছি এইখানটা অ্যাসল্টটা হয়েছে, এই আমি ঘোরালাম, এই জায়গাটা অ্যাসল্টটা হয়েছে। আর এই যাচ্ছি এখান থেকে থানা, দেখুন আপনি কতখানি দূরে থানাটা, দেখুন সব ইললিগাল পার্কিং। আর এই হচ্ছে সরসোনা পুলিশ স্টেশন, ঠিক আছে।